হ্যালো, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম জি ম্যাম, ম্যাম। শোনা যাচ্ছে ম্যাম? ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা সুইচিং নিয়ে কথা বলছিলাম, যে একটা নোড থেকে দূরবর্তী আরেকটা নোডে যখন আমি ডেটা পাঠাতে চাইবো, তখন এই যে মাঝখানের রাস্তাটা, এই রাস্তাটা তৈরি হবে কিসের মাধ্যমে? সুইচিং এর মাধ্যমে। তো আমরা দুইটা টেকনিক দেখেছিলাম, একটা ছিল সার্কিট সুইচিং আর একটা ছিল ডেটাগ্রাম সুইচিং। তো ডেটাগ্রাম সুইচিংটা হচ্ছে প্যাকেট সুইচিং এর একটা টেকনিক। এই প্যাকেট সুইচিংটার আরেকটা টেকনিক হচ্ছে ভার্চুয়াল সার্কিট সুইচিং। আর অন্য আরেকটা হলো মেসেজ সুইচিং। তো এখন আমি তোমাদেরকে একটা সিনারিও দিই, তোমরা যদি গত ক্লাসটা ঠিকমতো খেয়াল করে থাকো তাহলে বলতে পারবে যে এটা কোন সুইচিং এর সাথে মিলে। মনে ম্যাম করো কোনো স্লাইডটা একজন, হ্যালো, হ্যাঁ বলো। স্লাইড তো দেখা যাচ্ছে না, স্লাইড না, ক্লিয়ার আমি এখন করছেন? স্লাইড দেখাচ্ছি না, এখন স্লাইড দেখাচ্ছি না। আগে আমরা অন্য কথা একটু বলে নিই। মনে করো কোনো একজন ভিআইপি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো যতক্ষণ সেই ভিআইপিটা ওই একটা সার্টেন রুট ইউজ করবে, ততক্ষণ পর্যন্ত ওই রুটটা অন্য কেউ ইউজ করবে না, ওটা পুরোপুরি ওই ভিআইপির জন্য লিজড অবস্থায় থাকবে। এটা কোন সুইচিং এর সাথে মিলে? সার্কিট সুইচিং এর সাথে মিলে নাকি সার্কিট ডেটাগ্রাম সুইচিং এর সাথে? সার্কিট সুইচিং। গুড, এটা সার্কিট সুইচিং এর সাথে মিলে। আচ্ছা, আরেকটা আমি বলছি। যেমন ধরো তোমরা কয়েকজন ইউনিভার্সিটিতে আসবে, তোমরা সবাই একসাথে রওনা দিলে একই জায়গা থেকে, কিন্তু এক একজন এক এক রুট ইউজ করে আসলে। কেউ ট্রেনে করে আসলে, আবার কেউ বটতলী থেকে বাস নিয়ে আসলে, আবার কেউ বাসে করে ফতেহাবাদ পর্যন্ত এসে কোনো একটা কারণে জ্যামে পড়লো, এরপরে সে ওখান থেকে বাস থেকে নেমে সিএনজিতে করে বাকি রাস্তাটা আসলো। এটা কোনটার সাথে মিলে? ম্যাম ডাটা নেই, ডাটা গ্রাম। এটা মিলে ডাটাগ্রাম সুইচিং এর সাথে, রাইট। কারণ এখানে আলাদা আলাদা প্যাকেট কি করে, আলাদা আলাদা রুট ফলো করে। তো কেউ আগে এসে পৌঁছাতে পারে, কেউ পরে এসে পৌঁছাতে পারে, কিন্তু তোমরা সবাই যেমন একই ক্লাসের অংশ, সেরকম ডেটাগ্রাম সুইচিং এ কি হয়, প্যাকেট গুলো একটা ট্রান্সমিশনের অংশ, কিন্তু সেম ট্রান্সমিশনের এক একটা প্যাকেট এক এক সময় এসে পৌঁছায়, যেটা আবার কি করে রিসিভারে এসে ওরা সিরিয়াল করে নিতে হয়। আচ্ছা, তাহলে এই দুইটা সিনারিও আমরা বুঝতে পারছি। এখন আরেকটা নতুন সিনারিও বলি। যেমন আমি তোমাদেরকে সপ্তাহের শুরুতে ফিক্স করে দিলাম যে রোল নাম্বার এত থেকে এত ট্রেনে আসবে, রোল নাম্বার এত থেকে এত বাসে আসবে, আর রোল নাম্বার এত থেকে এত সিএনজি তে আসবে। এটাও কি একটা সিনারিও হতে পারে না? আরে ম্যাম, আচ্ছা বলো তো, এই সিনারিওটা কার সাথে বেশি মিলে? ভার্চুয়াল সার্কিটের সাথে বেশি মিলে নাকি ডেটাগ্রামের সাথে বেশি মিলে? ম্যাম ডাটা গ্রামের সাথে বেশি মিলে। আচ্ছা, ডেটাগ্রামের সাথে বেশি মিলে, রাইট। এখন ভার্চুয়াল সার্কিটের সাথে একটু মিলে। তো ডেটাগ্রামের সাথে বেশি মিলে কেন বলতো? এটা কি জন্য? কারণ ভিন্ন ভিন্ন রোড থেকে আসছে। হুম, মানে গ্রুপ গ্রুপ করে আসছে, ভিন্ন ভিন্ন রুট ফলো করে আসছে, কিন্তু একটা গ্রুপ একটা রুট ফলো করছে, আবার আরেকটা গ্রুপ আরেকটা রুট ফলো করছে। তাহলে আগে যা হচ্ছিল যে একজন ভিআইপি যেই রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে আর কেউ আসবে না। এটা ছিল ভার্চুয়াল, সরি ভার্চুয়াল না, সার্কিট। সার্কিট। এখন কি হচ্ছে, তোমাদের স- মনে করো 1 থেকে 10 পর্যন্ত রোল একই রাস্তা দিয়ে আসবে। এখানেও কিন্তু কি হচ্ছে, তোমাদের জন্য একটা রাস্তা আছে, ফিক্স করে দেওয়া হচ্ছে, কিন্তু কি এটা সার্কিট সুইচিং এর সাথে পুরোপুরি মিল নেই কেন? পুরোপুরি মিল নেই এই কারণে যে সার্কিট সুইচিং এ যা হচ্ছিল যে একটা ট্রান্সমিশন যখন হচ্ছিল তখন ওই রাস্তাটা অন্য কেউ ইউজ করছিল না। কিন্তু এখানে যেটা হবে ভার্চুয়াল সার্কিট সুইচিং এ, সেখানে একটা রাস্তা সবাই ইউজ করবে, কিন্তু সেই রাস্তাটায় আবার কি একাধিক ইউজার থাকতে পারবে, যেটা কিনা সার্কিট সুইচিং এ হচ্ছিল না। তো এই জিনিসটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট সুইচিং, যেটা আমরা আজকে ইনশাল্লাহ দেখবো।
সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে। তো ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কটা কি? এটা কিছু জিনিস সার্কিট সুইচিং এর সাথে মিলবে, আবার কিছু জিনিস ডেটাগ্রাম সুইচিং এর সাথে মিলবে। আচ্ছা, সার্কিট সুইচিং এ কি হতো? প্রথমে সেট আপ হতো, তারপর ডেটা ট্রান্সফার হতো, তারপর ডেটা ট্রান্সফার করা হয়ে গেলে কানেকশনটা টিয়ার ডাউন হতো। এবং এই পুরো সময়টাতে ওই সার্টেন যে পাথটা, সেটা ওই একটা ট্রান্সমিশন ছাড়া অন্য কোনো ট্রান্সমিশনের জন্য ইউজ হতো না। এটা ছিল সার্কিট সুইচিং। ডেটাগ্রাম সুইচিং এ কি হতো? ডেটাগ্রাম সুইচিং এ আমরা ট্রান্সমিশনটাকে আলাদা আলাদা প্যাকেটে ভাগ করে ফেলতাম, তারপর ছেড়ে দিতাম, এক একটা প্যাকেট এক একটা রুট হয়ে যেতে পারতো। কখন কোন রুট হয়ে যাবে, কোথায় কাকে পাবে, সেটা ডিপেন্ড করতো। প্রত্যেকটা রাউটারের কাছে হচ্ছে কি সবার অ্যাড্রেস থাকতো, আর এই অ্যাড্রেসে ডেটা পাঠাতে চাইলে কোন পোর্টে ডেটাটা সেন্ড করতে হবে সেটা স্টোর করা থাকতো। এই জিনিসটাকে বলা হতো রাউটিং টেবল। এখন ভার্চুয়াল সার্কিটে কি হয় সেটা আমরা একটু দেখি। ভার্চুয়াল সার্কিটেও তিনটা ফেজ আছে। একটা সেট আপ, তারপর ডেটা ট্রান্সফার, তারপর টিয়ার ডাউন। তাহলে সেট আপ, ডেটা ট্রান্সফার, টিয়ার ডাউন, এই তিনটা ফেজ যদি আমরা দেখি তাহলে এটা কার সাথে মিলে? সার্কিট সুইচিং এর সাথে মিলে, রাইট? আচ্ছা, তো এখন আমরা ফিগারটা দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা নোড আছে, অনেকগুলো ইন্টারমিডিয়ারি রাউটার আছে, আর এন্ড সিস্টেম আছে তিনটা। এন্ড সিস্টেম ওয়ান, হোস্ট ওয়ান, তারপরে হোস্ট থ্রি, আর ডান পাশে আছে হোস্ট টু। এখন মনে করো হোস্ট ওয়ান হোস্ট টু এর কাছে একটা কানেকশন এস্টাবলিশ করতে চাচ্ছে। এটা কিসের ক্ষেত্রে? ভার্চুয়াল সার্কিটের ক্ষেত্রে। তো ভার্চুয়াল সার্কিটের ক্ষেত্রে ও যখন একটা কানেকশন এস্টাবলিশ করতে চাইবে, ও তখন কি করবে? সেই কানেকশনকে ও একটা নাম্বার দিবে। মনে করি ওই কানেকশনটার নাম্বার হচ্ছে ওয়ান। তো এখন এই মাঝখানে আমরা গ্রে এরিয়ার মধ্যে যে গোল্লা গোল্লা গুলো দেখতে পাচ্ছি, সেই গোল গোল জিনিসগুলো হচ্ছে এক একটা রাউটার। তো এখন হোস্ট ওয়ান যখন হোস্ট টু এর কাছে কোন একটা ডেটা পাঠাতে চাইবে, তখন ওকে প্রথম কোন রাউটারের কাছে ডেটাটা পাঠাতে হবে? রাউটার এ এর কাছে পাঠাতে হবে। ওকে, গুড। তো এখন রাউটার এর কাছে যখন আসবে, তখন এটা যেহেতু একটা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক, এ তখন কি করবে? এই ভার্চুয়াল কানেকশনটা তৈরির জন্য কানেকশনটাকে একটা নাম্বার অ্যাসাইন করবে। তো এখন ও দেখবে যে এ এটাকে কত নাম্বার বলছে, এ এটাকে নাম দিয়েছে কি কানেকশন ওয়ান। তো ওই সময় ঠিক আছে, সরি, হোস্ট ওয়ান এটাকে নাম্বার দিয়েছে কানেকশন ওয়ান। তো এখন রাউটার এ রাউটার এও তখন ওকে কি করলো? কানেকশনটার নাম্বার দিল, কানেকশন নাম্বার ওয়ান, যেটা আমরা এই যে নিচে একটা টেবিল দেখতে পাচ্ছ, এস টেবিল। তো এখানে দেখো হোস্ট ওয়ান থেকে কি আসলো? কানেকশন ওয়ান। তারপরে এর টেবিলে ও কি করলো? এটাকে এখানে এইচ দিয়ে হোস্ট বোঝাচ্ছে, সি দিয়ে কানেকশন বোঝাচ্ছে। তো এখন হোস্ট ওয়ান থেকে আসা কানেকশনটাকে এ কি করলো? কানেকশন নাম্বার কত দিল, অ্যাসাইন করলো? এটা ওয়ান। ওয়ান অ্যাসাইন করলো। আচ্ছা, গুড। তারপরে এখন এ দেখলো এটা ও কার মাধ্যমে পাঠাতে পারবে। ও চিন্তা করলো আমি এই ট্রান্সমিশনটা সি এর কাছে দিই, সি রাউটারের কাছে দিব, তারপর সি রাউটার দিবে ই রাউটারকে, ই রাউটার দিবে এফ রাউটারকে, আর এফ রাউটারের সাথে যুক্ত আছে কে? হোস্ট টু। তাহলে ও কোন পাথটা ফলো করতে চাচ্ছে? এ থেকে যাবে সি তে, সি থেকে যাবে ই তে, ই থেকে যাবে এফ এ। আচ্ছা, এখন সি থেকে দেখো ও কি করলো? এ থেকে যে কানেকশনটা এসেছে সেটাকে নাম্বারিং করলো। নাম্বারিংটা ও কি করলো? সি এর টেবিলে এ থেকে আসা কানেকশনটার নাম্বার কত দিয়েছে ও? ওয়ান। তারপরে সি এরপর কাকে দিবে? কে দিবে? সি দিবে ই কে। তাহলে ই এর জন্য
এই ও কানেকশন নাম্বার কত অ্যাসাইন করলো? 2। না, উপরে দেখো, ফার্স্ট লাইনটা 1 দেখো। দেখো প্রথমে এ এর টেবিলে ও কি দিল, কানেকশন নাম্বার H1 থেকে যে কানেকশনটা এসেছে, এ রাউটার সেই কানেকশনটাকে মার্কিং করলো কি 1। তারপর সি রাউটারের কাছে দিবে, সি রাউটারের কাছে এই কানেকশনটা কি হিসেবে যাবে, 1 হিসেবে যাবে। তারপর সি এর কাছ থেকে কার কাছে যাবে, এটা ই এর কাছে যাবে। তাহলে ই এর কাছে দেওয়ার সময়ও ও কি করলো, সেখানে একটা নাম্বার অ্যাসাইন করে দিল, অর্থাৎ কানেকশন নাম্বার অ্যাসাইন করে দিল। সেই কানেকশন নাম্বারটা কত, ই এর কাছে যখন যাচ্ছে সে কানেকশন নাম্বার 1 হিসেবে যাচ্ছে। এরপর একই রকমের টেবিল প্রত্যেকটা রাউটার কি করবে, একটা একটা টেবিল মেনটেন করবে। রাউটার কিন্তু আগেও টেবিল মেনটেন করতো, মনে আছে ওটার নাম কি ছিল, রাউটিং টেবিল। এখনো কি ও একটা টেবিল মেনটেন করছে, কিন্তু আগে কি করতো, আগে রাউটারের টেবিলে ওরা অ্যাড্রেস আর পোর্ট নাম্বার অ্যাসাইন করতো, পোর্ট নাম্বার সেভ করা থাকতো। এখন কি আছে, একটা কানেকশন নাম্বার ওরা সেভ করে রাখছে। আচ্ছা যাই হোক, এখন ই এর কাছে গেল, ই এর কাছে যখন যাচ্ছে, ওর কাছে ইনকামিং কানেকশন যেটা সি এর কাছ থেকে আসছে সেটা ও কত নাম্বার দিয়ে সেভ করেছে, 1 দিয়ে। আবার এটা কার কাছে পাস করবে, কোন রাউটারের কাছে, এফ রাউটারের কাছে। এফ রাউটারের কাছে যখন এই কানেকশনটা ও পাস করবে, তখন কত নাম্বার কানেকশন হিসেবে পাস করছে এটাকে, এই যে 1 কানেকশন হিসেবে ও পাস করছে। তাহলে এই গেল একটা কানেকশন এস্টাবলিশ হলো। তাহলে এই কানেকশনটা এস্টাবলিশ হলো কোন পথে, হোস্ট 1 থেকে যাবে এ তে, এ থেকে যাবে সি তে, সি থেকে যাবে ই তে, ই থেকে যাবে এফ। দ্যাট মিনস এ সি ই এফ। এখন একটা কানেকশন তো হয়ে গেল। এই কানেকশনে এখন দেখো কি হবে, আগে আমাদের কি হচ্ছিল, সার্কিট সুইচিং এ পুরো ট্রান্সমিশনটা সেম পথে হচ্ছিল। তারপর ডেটাগ্রাম সুইচিং এ আলাদা আলাদা প্যাকেট আলাদা আলাদা পথে ট্রাভেল করছিল। এখন দেখো কি হচ্ছে, এখন ট্রান্সমিশনটা আলাদা আলাদা প্যাকেটে ভাগ হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই আলাদা আলাদা প্যাকেট গুলো আবার সবাই কি করছে, একই পথ দিয়ে যাচ্ছে। যেমন প্যাকেট 1, প্যাকেট 1টা দেখো ও কোন পথে ট্রাভেল করে এসেছে, ও এই পথে ট্রাভেল করে এসেছে হোস্ট থেকে এ সি ই এফ। তারপর সেম সিরিয়ালে এরপর কে আসছে, ওর পিছন পিছন আসছে প্যাকেট 2, এও কোন রাস্তা ফলো করবে, এ সি ই এফ। তারপরে আসছে প্যাকেট 3, প্যাকেট 3ও কোন রাস্তা ফলো করবে, এ সি ই এফ। সিমিলারলি প্যাকেট 4ও সেম রুট ফলো করবে, এ সি ই আর এফ। এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। Yes, ma'am. জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, এখন এটা গেল। এখন এর সাথে হোস্ট 1ও যুক্ত, আবার আরেকজন যুক্ত আছে এ রাউটারের সাথে, সে কে, হোস্ট 3। তো এখন সার্কিট সুইচিং হলে কি হতো, সার্কিট সুইচিং হলে এই সময় এই যে এ সি ই এফ যে রাস্তাটা, এই এ সি ই এফ এই রাস্তাটা যদি এটা সার্কিট সুইচিং হতো, তাহলে কি হতো, এই হোস্ট 1 ছাড়া আর কেউ ইউজ করতে পারতো, না। না, না ম্যাম। হোস্ট 1 ছাড়া আর কেউ তখন এটা ইউজ করতে পারতো না। কিন্তু এটা যেহেতু আমরা কি বলেছি, এটার সাথে কিছু মিল থাকবে সার্কিট সুইচিং এর, আবার কিছু মিল থাকবে ডেটাগ্রাম সুইচিং এর। ডেটাগ্রাম সুইচিং এর সাথে যেহেতু এর মিল আছে, তার মানে কি, এই রাস্তাটা শুধুমাত্র এখন ওর জন্য রিজার্ভ হবে না। সেই যেমন বললাম যে আমি তোমাদের কয়েকজনকে ফিক্স করে দিলাম যে তোমরা কত থেকে কত রোল কোন রোড দিয়ে আসবে। তাহলে ট্রেন দিয়ে যে শুধুমাত্র রোল 1 থেকে 5 আসবে এমন না, রোল 5 থেকে 10ও কি ট্রেন দিয়ে আসতে পারবে। তো সেই রকম এই যে হোস্ট 3 এখন একটা কানেকশন করতে চাচ্ছে, হোস্ট 3ও হোস্ট 2 এর কাছে ডেটা পাঠাতে চাচ্ছে। তো এখন অলরেডি যে একটা কানেকশন 1 হয়ে আছে, সেটা কি হোস্ট 3 জানে? এই যে হোস্ট 3, ওর কি জানার উপায় আছে? ও কি রাউটার, ওর কাছে কি টেবিল আছে, ও কি জানে যে এখানে অলরেডি ম্যাম। একটা হয়ে আছে? ও তো জানে না। তো এখন এ কাছে যখন ও ওর ট্রান্সমিশনটা পাঠাতে চাচ্ছে, ও কি করলো, ওটার নাম্বার কত দিল, দেখো এর কাছে এই 3 যখন ডেটা পাঠাচ্ছে বা হোস্ট 3 যখন ডেটা পাঠাচ্ছে, ও তখন ওই কানেকশনটার নাম্বার কত দিল,
এ টেবিলে দেখো, ও কিন্তু এটাকে কি বললো, 1 বলছে না? H3 জানে না যে অলরেডি একটা কানেকশন হয়ে আছে, কিন্তু এ কি জানে অলরেডি যে একটা কানেকশন 1 হয়ে আছে সেটা জানে না, কিন্তু কে জানে, এ জানে। কারণ এ কার সাথে যুক্ত, এ যেমন H1 এর সাথে যুক্ত তেমন H3 এর সাথে যুক্ত। তো অলরেডি যে একটা H1 এর অনগোয়িং কানেকশন আছে, যেটাকে ও কানেকশন 1 হিসেবে নাম্বারিং করেছে, সেই ভুলটাকে ও মানে সেই কানেকশনটাকে ও আরেকজনকে দিবে? তাহলে একটু ভুল হয়ে যাবে না? জি ম্যাম। যদি একই নাম্বার ও দুইজনকে অ্যাসাইন করে, তো ও কি করলো, ও ওইটার যখন সি এর কাছে ফরওয়ার্ড করবে সেই ট্রান্সমিশনটা, সে একটা নতুন নাম্বার অ্যাসাইন করলো। তাহলে দেখো, এর টেবিলে পরের যে কানেকশনটা সেটাকে ও কত নাম্বার অ্যাসাইন করছে সি এর কাছে দেওয়ার সময়? সি এর কাছে দেওয়ার সময় 2 ম্যাডাম 2 নাম্বার। 2 নাম্বার। তাহলে এ কি করলো, সি এর কাছে যখন দিবে তখন ওই সার্কিট, ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বারটাকে ও একটা নতুন নাম্বার অ্যাসাইন করে দিল, সেটা হচ্ছে 2। আচ্ছা, এখন এ থেকে সি এর কাছে আসবে। তো এখন দেখো, সি এর সাথে কি H3 এর কোনো ডিরেক্ট লেনাদেনা আছে? না ম্যাম। না সি এর তাহলে সাথে সি এর কাছে এর সাথে কানেকশন, ওর সাথে সরাসরি H3 এর কানেকশন না। তো সি এর কাছে যখন H3 এর ডেটাটা আসলো, তখন ওর কাছে এটার, এর কাছ থেকে যে ইনকামিং যে ট্রাফিকটা, সেটাকে ও এখন কত দিয়ে নাম্বারিং করছে? পরের সেকেন্ড রোটা দেখো, 2 ম্যাম। এটাকে ও কি করলো, নাম্বার 2 অ্যাসাইন করলো। তারপর ই এর কাছে ও কি করবে, এই ট্রান্সমিশনটা এখন পাস করবে। ও তাহলে এখানে ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বারটা কত দিল, 2। 2 দিচ্ছে। তাহলে ই এর কাছে, ই এর সাথে কার সম্পর্ক, সরাসরি সি সি এর এর সম্পর্ক। তাহলে সি যা বলবে ই তাই বিশ্বাস করবে। তাহলে ই এখন কি করলো, সেখানে নাম্বারটা অ্যাসাইন করে দিল 2। তারপর ই এর কাছ থেকে যাবে কার কাছে, এফ এর কাছে। এফ এর কাছে ও নাম্বারটা অ্যাসাইন করে দিল 2। তো এখন দেখো এখানে ঘটনা যেটা হচ্ছে, ধরো মাঝখানে এখানে একটা সুইচ, তো সুইচের কাছে যখন ও আসবে, তখন আগে আমরা কি করতাম, সোর্স কোনটা তারপর ডেস্টিনেশন কোনটা, ওইটা আমরা কি দিয়ে বুঝতাম, সেটা আমরা অ্যাড্রেস দিয়ে বুঝতাম না, যে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস। জি ম্যাম। এখন আমরা অ্যাড্রেসটা বুঝবো ওই ad- লম্বা নাম্বারটা দিয়ে না, বরং একটা ছোট ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বার দিয়ে। তো এখন ধরো এখানে একটা সুইচ দেখানো হচ্ছে, যে সুইচের কাছে একটা ডেটা আসছে ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বার। তখন আমরা দেখছি এখানে ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বার দেওয়া আছে 77। এখানে কি ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে হয়? তাই কি? আর কেউ? ম্যাডাম বাইনারি কোড হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এতক্ষণ, আচ্ছা আরেকটা সিনারিও আমি একটু তোমাকে দেখাই। এই যে দেখো, এতে যখন আসছিল এখানে হোস্ট 3 এর কথা চিন্তা করো, হোস্ট 3 এর ট্রান্সমিশন এতে যখন আসছিল, তখন কত নাম্বার নিয়ে আসছিল, 1 নিয়ে আসছিল না? হোস্ট 3 কিন্তু, জি ম্যাম। কিন্তু এ থেকে যখন সি এর কাছে যাচ্ছে তখন ও কত নাম্বার 2 নিয়ে বের হয়েছে। হচ্ছে? 2 2। আচ্ছা, সেটা কেন 2 নিয়ে বের হচ্ছিল? কারণ হোস্ট 1 এরটাও হচ্ছে 1 দিয়ে ছিল অ্যাসাইন, তো সেম এক্স্যাক্টলি, 1 ম্যাম দিয়ে অলরেডি কারটা চলছিল, 1 দিয়ে অলরেডি হোস্ট 1 এরটা চলছিল। এইবার একটু বলো তো, এখানে কি হয়ে থাকতে পারে? এখানে আসার সময় 14 নিয়ে আসলো, কিন্তু যাওয়ার সময় 77 নিয়ে বের হয়ে গেল, এটা কেন হয়ে থাকতে পারে? বাকিগুলা মেবি অ্যাসাইন করে ফেলছে। এক্স্যাক্টলি, বাকিগুলা কি, এই যে 14 থেকে শুরু করে 76 পর্যন্ত কি হচ্ছে নাম্বার গুলা, তার মানে কেউ না কেউ অলরেডি অ্যাসাইন করা আছে। আচ্ছা, প্রথমে যে দুইজন বলেছিলে তারা কি এখন বুঝতে পেরেছো যে কেন 14 আর কেন 77? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
এখন দেখো, একটু খেয়াল করো, হোস্ট ওয়ানের ট্রান্সমিশন যে রাস্তা দিয়ে যাচ্ছিল, এ সি ই এফ, এই রাস্তা দিয়ে হোস্ট থ্রি এর ট্রান্সমিশনও কি যাচ্ছে না? এ সি ই এফ। জি ম্যাম। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা কোথায় হলো বলো তো? ডাটাগ্রাম নেটওয়ার্কের সাথে এটা ডিফারেন্সটা কোথায় হলো? ডেটাগ্রাম নেটওয়ার্ক যদি হতো, তাহলে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে আলাদা আলাদা প্যাকেট যেত। ডেটাগ্রাম নেটওয়ার্ক হলে দেখা যেত যে একটা প্যাকেট, যেমন প্যাকেট ওয়ান গিয়েছে এ সি ই এফ পথে, প্যাকেট টু হয়তো যেত এ বি ডি ই এফ পথে, কিন্তু এখানে কি আবার আরেকটা প্যাকেট থ্রি হয়তো যেত এ বি ডি সি ই এফ এই পথে। কিন্তু এখানে দেখো, একটা ট্রান্সমিশনের সবগুলো প্যাকেট সেম রাস্তা দিয়ে যাবে। আবার একাধিক ট্রান্সমিশনের সবগুলো প্যাকেটও কি সেম রাস্তা দিয়ে যেতে পারে। যেটা সার্কিট সুইচিং যদি হতো, তখন কি হতো, একটার বেশি ট্রান্সমিশন একটা রাস্তা ইউজ করতে পারতো না। তাহলে এখানে রাউটারের কাজটা কি? রাউটারের কাজ হচ্ছে যতগুলো কানেকশন এখান দিয়ে যা হবে, প্রত্যেকটা কানেকশনকে ও একটা ভার্চুয়াল সার্কিট নাম্বার অ্যাসাইন করবে। তো এখন আমরা যখন গ্লোবাল অ্যাড্রেসিংটা ইউজ করছিলাম, তখন কি করছিলাম, ওদেরকে ওদের সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, সেই নাম্বারটা দিয়ে চিনতাম। এখনো আমরা কি করছি, একটা নাম্বার দিয়ে চিনছি, কিন্তু সেটা কি না, সেটা সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস না, সেটা বরং একটা ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বার। আচ্ছা, এই টেকনিকটার একটা নাম হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, যেখানে কি হয়, আইপি প্যাকেট গুলোকে একটা এমপিএলএস বা মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং হেডার দিয়ে পাঠানো হয়। সেই হেডার দিয়ে বুঝতে পারি যে এটা কত নাম্বার কানেকশন। আগে যেমন কি হতো, হেডারের মধ্যে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকতো। এখন হেডারের মধ্যে কি থাকবে? এখন হেডারের মধ্যে থাকবে ওই ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বারটা। এখন এটা করলে সুবিধা কি? মনে করো আমি হোস্ট ওয়ান থেকে হোস্ট টু এ অনেকগুলো ডেটা পাঠাবো। এখন অনেকগুলো ডেটা যখন আমি পাঠাবো, তখন সবগুলো ডেটাকে আলাদা আলাদা প্যাকেটে ভাগ করে আলাদা আলাদা পথ দিয়ে পাঠানোর চাইতে আমি সবগুলো প্যাকেট একটা পথ দিয়ে ট্রান্সমিট করে দিলাম। তাহলে আমাকে প্রত্যেকবার আর কি করতে হচ্ছে না, রাউটিং ডিসিশনটা নিতে হচ্ছে না। ডেটাগ্রাম নেটওয়ার্কে কি হয়, যখনই এ রাউটারের কাছে একটা নতুন প্যাকেট আসবে, তখন ওকে ডিসিশন নিতে হয় এই প্যাকেটটা কি আমি বি এর কাছে পাঠাবো নাকি সি এর কাছে পাঠাবো। আবার ডি রাউটারের কাছে ধরো কোনো একটা প্যাকেট আসলো, ডি কে তখন চিন্তা করতে হবে আমি কি এটা সি এর কাছে পাঠাবো না ই এর কাছে পাঠাবো। সিমিলারলি সি কে চিন্তা করতে হবে এই প্যাকেটটা কি আমি ডি এর কাছে পাঠাবো নাকি ই এর কাছে পাঠাবো। কিন্তু ভার্চুয়াল সার্কিট সুইচিং এ কি হবে, ও প্রথম প্যাকেটটা আসার পরে ডিসিশন নিয়ে নিবে যে এটাকে আমি কি করব, সি এর কাছে পাঠাবো। সি ডিসিশন নিল ই এর কাছে পাঠাবো, ই ডিসিশন নিল এফ এর কাছে পাঠাবো। এরপর সেকেন্ড প্যাকেটটা যখন আসবে, তখন আর ও এটা চিন্তা করে না কার কাছে পাঠাবো কার কাছে পাঠাবো, ও চিন্তা করে কানেকশন নাম্বার কত। যখন দেখে কানেকশন নাম্বার ওয়ান, তখন ও কি করে, কানেকশন নাম্বার ওয়ানের প্রথম প্যাকেটটা যেই রাস্তায় গিয়েছিল, পরের প্যাকেট সবগুলো ওই সেম রাস্তায় পাঠিয়ে দেয়। মানে প্রত্যেকবার ওকে আর আলাদা করে কি করতে হচ্ছে না, এই ট্রান্সমিশনের যে কতগুলো প্যাকেট আছে প্রত্যেকের জন্য আলাদা করে ওকে কি করতে হচ্ছে না, রাউটিং ডিসিশন নিতে হচ্ছে না। এটা ক্লিয়ার? জি ম্যাম। ওকে। তাহলে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা যখন আমি পাঠাবো, তখন ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক ইউজ করাটা সুবিধাজনক। কিন্তু যদি এমন হয় যে খুব ছোট্ট একটা চাঙ্ক অফ ডাটা আমি পাঠাবো, সেক্ষেত্রে ডেটাগ্রাম ইউজ করলেও চলে। আচ্ছা, এখন দেখো তো, ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে ডিলেটা কোথায় কোথায় হচ্ছে?
প্রথমত ওকে কি করতে হচ্ছে, সেট আপ করতে হচ্ছে। সেট আপ মানে ওই প্রথমবার ফার্স্ট প্যাকেটের জন্য ওকে কি করতে হবে, ডিসিশন যে নিতে হচ্ছে যে এটা কোন রাস্তা দিয়ে যাবে। ও তারপর যখন একবার ডিসিশন হয়ে গেল যে এ থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ এর কাছে যাবে, তারপর ও বাকি প্যাকেট গুলো ওই সেম রাস্তা দিয়েই পাঠাবে। তাহলে ইনিশিয়ালি যে ডিসিশনটা ও নিল সেটা হচ্ছে কি একটা সেট আপ ফেজ। তারপর সেট আপ হয়ে গেলে কি হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে। তাহলে ট্রান্সমিশনটা এ থেকে প্রথম সুইচে, তারপর ওখান থেকে সেকেন্ড সুইচে, সেকেন্ড সুইচ থেকে বি এর কাছে গেল। তারপর এটা ট্রান্সমিট যখন শেষ হয়ে যাবে তখন কি আসবে, একটা অ্যাকনলেজমেন্ট মেসেজ আসবে। সেটা পাঠানোর পর কি হবে, টিয়ার ডাউন হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে টোটাল ডিলেটা তাহলে কি হচ্ছে, ট্রান্সমিশন টাইম 3 বার, একবার ট্রান্সমিশন, 2 বার ট্রান্সমিশন, 3 বার ট্রান্সমিশন, আর কি প্রপাগেশন টাইম 3 বার। দ্যাট মিনস এই যে একটা স্লোপ তৈরি হচ্ছে, এটা সাথে আসছে সেট আপ টাইম আর টিয়ার ডাউন ডিলে। তো এটার সাথে বলতো এই ফিগারটার ডিফারেন্সটা কোথায়? ম্যাম এখানে ওয়েট করা লাগতেছে না। এক্স্যাক্টলি, গুড। ওয়েটিং টাইমটা নাই। এই যে এখানে দেখো, এখানে সিঁড়ির ধাপগুলা কি একটু উঁচু উঁচু, এখানে কি একটা ওয়েটিং টাইম, প্রতিটা রাউটারে কিছু সময় ওয়েট করতে হচ্ছিল। এখানে কিন্তু কি রাউটারে আসার সাথে সাথেই ও জানে যে এই রাউটারের পরে আমাকে আর কোথায় যেতে হবে। কারণ এখানে কি ওকে ডিসিশন নেওয়ার জন্য ভাবতে হচ্ছে না, ও আগে থেকেই জানে এই রাউটারের পর কোন রাউটারের কাছে যাবে। তাই এখানে কি নেই, ওয়েটিং টাইমটা নাই। তাহলে ডিফারেন্সটা কি কারণে হচ্ছে আমরা বুঝতে পারছি। যেহেতু রাউটারকে রাউটিং ডিসিশন নিতে হচ্ছে না, ও ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার নাম্বার বা ভিসিআই নাম্বারটা দেখেই ডিসিশন নিয়ে নিচ্ছে এরপরে ও কোথায় যাবে, তাই এখানে ওয়েটিং টাইমটা ওকে দিতে হচ্ছে না। এখন ভার্চুয়াল সার্কিট সুইচিং এর সুবিধাটা আমরা কি দেখি। একটা সুবিধা হচ্ছে সবগুলো প্যাকেট যারা কিনা সেম সোর্স আর সেম ডেস্টিনেশনের জন্য, তারা একই পথ দিয়ে যাবে। এখন আমরা একটু ডাটাগ্রাম সুইচিং আর ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক এই দুইটাকে একটু পাশাপাশি রেখে চিন্তা করি। প্রথমে ডেটাগ্রাম নেটওয়ার্ক, সেখানে আমরা সার্কিট সেট আপ করছিলাম, সেট আপ, টিয়ার ডাউন, তারপরে হচ্ছে ডেটা ট্রান্সফার, 3টা আলাদা ফেজ ছিল ডেটাগ্রাম নেটওয়ার্কে। না ম্যাম, ডেটাগ্রাম নেটওয়ার্কে 3টা ফেজ ছিল না, ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে 3টা ফেজ থাকবে, সেট আপ, ডেটা ট্রান্সফার, টিয়ার ডাউন। তারপর অ্যাড্রেসিং, ডেটাগ্রাম নেটওয়ার্কে আমরা অ্যাড্রেস চিনছিলাম কি দেখে, সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস দেখে। কিন্তু ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে আমরা অ্যাড্রেস কি দেখে চিনবো, ওই ভার্চুয়াল সার্কিট নাম্বার দেখে, ওই কানেকশন নাম্বার দেখে চিনবো। তারপরে ডেটাগ্রাম নেটওয়ার্কে রাউটারদেরকে কোনটা কত নাম্বার কানেকশন এগুলো কি সেভ করার কোনো দরকার হয়েছিল? গত ক্লাসে যখন আমরা ডেটাগ্রাম নেটওয়ার্ক করছিলাম তখন কোনটা কত নাম্বার কানেকশন সেটা কি রাউটাররা সেভ করছিল? না ম্যাম। সেটা করছিল না, ওদেরকে স্টেট ইনফরমেশন গুলো স্টোর করতে হচ্ছিল না। কিন্তু এখন রাউটারের কাজটা কি হচ্ছে, ওদেরকে প্রতিটা কানেকশনের জন্য ওদেরকে আইডেন্টিফাইং নাম্বারটা স্টোর করে রাখতে হবে। ডেটাগ্রাম নেটওয়ার্কে প্রতিটা প্যাকেট আলাদা আলাদা পথে রাউট হতে পারতো। ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে কি হবে, একবার যখন কানেকশন ফর্ম হয়ে গিয়েছে, সবগুলো প্যাকেট ওই সেম রাস্তা ফলো করবে। প্রথমবার ও কি করবে, প্রথমবার রাউটিং ডিসিশন ও নিবে, কিন্তু একবার যখন ডিসিশন নিয়ে ফেলবে তখন পরবর্তী 5টা হোক 7টা হোক সেম ট্রান্সমিশনের সবগুলা প্যাকেটকে ও সেম রুট দিয়েই পাঠাবে। দ্যাট মিনস প্রত্যেকবার আর আলাদা আলাদা করে রাউটিং ডিসিশন ওকে নিতে হচ্ছে না। তারপরে আসে রাউটার ফেইলিওর। আচ্ছা, এখন আসছে ভালো জিনিস। মনে করো ডেটাগ্রাম নেটওয়ার্কে, হ্যাঁ, কোনো একটা কারণে একটা রাউটার ফেল করলো, তাহলে ওই ট্রান্সমিশনের সবগুলো প্যাকেট কি হারাবে নাকি হারাবে না বলো তো ডেটাগ্রাম নেটওয়ার্কে? হারাবে না ম্যাম। সারা হারাবে অন্য না। রুট দিয়ে চলে যাবে। হ্যাঁ, রাইট। কি হবে তখন, বাকি ট্রান্সমিশন গুলো যেহেতু এখানে একাধিক, প্রত্যেকটা প্যাকেটের জন্য যেহেতু আলাদা আলাদা করে ডিসিশন ও নিতে পারছিল,
একটা রাউটার যদি ধরো কোনো কারণে এই রাউটারটা ফেইলও করে, ও কি করবে, অন্য আরেকটা পথ দিয়ে ডেস্টিনেশনে চলে যাবে। এখন কিন্তু ধরো সেম জিনিসটা কিসের বেলায় হয়ে গেল, এই ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের বেলায় হয়ে গেল। ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক এখানে সি রাউটারটা ফেল করলো। ঘটনা কি হবে বলো তো? মনে করো ট্রান্সমিশন মানে প্যাকেট 1 আসার পরে সি রাউটার ফেল করছে, তাহলে প্যাকেট 2, 3 আর 4 এর কি হবে? তারা কি পৌঁছাবে নাকি পৌঁছাবে না? পৌঁছাবে না। পৌঁছাবে না, এক্স্যাক্টলি। এই যে সবাই এক রাস্তা দিয়ে আসার এটাই কারণ। যেমন ধরো তোমরা সবাই যদি ট্রেনে আসো পরীক্ষার দিন, তাহলে কোনো কারণে যদি ট্রেন লেট করে সবার পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হবে। কিন্তু কেউ যদি ট্রেনে আসে, কেউ বাসে আসে, কেউ সিএনজি তে আসে, তো ওই দিন ট্রেন লেট করলেও দেখা যাবে কেউ কেউ সময় মতো ক্লাসে পৌঁছে গেছে, কারণ সবাই সেম রুট ফলো করে আসছিল না। তো এখানে এই যে রাউটার ফেইলিওরের যে প্রভাবটা, সেটা ডেটাগ্রাম নেটওয়ার্কের উপরে এত ড্রাস্টিক্যালি পড়ে না, যেটা কিনা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের উপরে পড়ে। তারপরে হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা ডেটাগ্রাম নেটওয়ার্কের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, যেহেতু আলাদা আলাদা প্যাকেট আলাদা আলাদা পথ দিয়ে ট্রাভেল করছে। কিন্তু সেটা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে এটা মেনটেন করাটা ইজিয়ার, কারণ একবার যখন আমার রিসোর্স অ্যালোকেশন হয়ে যাচ্ছে, তখন আর কি করতে হচ্ছে না, বাকিদেরকে ওয়েট করতে হচ্ছে না, তারা ওই সোজা ওই পথে তরতরিয়ে চলে আসতে পারছে। তারপরে কনজেশন কন্ট্রোলটা ডেটাগ্রাম নেটওয়ার্কে করাটা একটু ডিফিকাল্ট, কারণ প্রত্যেকটা রাউটারকে প্রত্যেকটা হোস্টের প্রত্যেকটা ট্রান্সমিশনের প্রত্যেকটা ইয়ের জন্য, প্যাকেটের জন্য ডিসিশন নিতে হচ্ছে যে এটাকে আমি কোন রাস্তায় পাঠাবো। কিন্তু ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে প্রত্যেকটা ট্রান্সমিশনের প্রত্যেকটা প্যাকেটের জন্য আর আলাদা আলাদা করে ডিসিশন নিতে হচ্ছে না, তো প্যাকেট জমে থাকার সম্ভাবনা কম। তো এখন আসে কখন ডেটাগ্রাম সুইচিং ইউজ করলে ভালো আর কখন ভার্চুয়াল সার্কিট সুইচিং। আমরা দুইটারই কিছু সুবিধা দেখলাম আর কিছু অসুবিধা দেখলাম। তো এখন প্রথমত যেটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে সেট আপ টাইম ভার্সেস অ্যাড্রেস পার্সিং টাইম। এই যে প্রত্যেকবার ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, এগুলো চিন্তা করে রাউটিং ডিসিশন নিতে একটা সময় লাগে। আবার এই যে প্রথমে সেট আপ করলাম যে কোন ট্রান্সমিশনের প্যাকেট গুলো কোন পথ দিয়ে যাবে, এই ডিসিশন নিতেও কিছু সময় লাগে। তো এখন সেট আপ টাইম আর অ্যাড্রেস পার্সিং টাইম, এই দুইটাতে আমরা কম্পেয়ার করে দেখি যে কোনটাতে সময় বেশি লাগতে পারে কোন কাজের ক্ষেত্রে। তারপরে আরেকটা আসে এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস যেগুলো ইউজ করা হয় ডেটাগ্রাম নেটওয়ার্কে, সেই ডেস্টিনেশন অ্যাড্রেস গুলো হচ্ছে বেশ লম্বা। সেই তুলনায় ভার্চুয়াল সার্কিট নাম্বার গুলা কি ছোট্ট একটা নাম্বার যেটা অ্যাসাইন করা হয়। তো যখন এমন অবস্থা হয়ে যায় যে এত বড় একটা ডেস্টিনেশন অ্যাড্রেস আমাকে পাঠাতে হবে, তখন কিন্তু সেটার জন্য ব্যান্ডউইডথও বেশি দরকার হয়। আদারওয়াইজ যদি আমি ছোট একটা সার্কিট নাম্বার দিয়ে পাঠাই, ভার্চুয়াল সার্কিট নাম্বার দিয়ে পাঠাই, সে তুলনায় ব্যান্ডউইডথ একটু কম লাগবে। তারপরে আরেকটা হচ্ছে রাউটার মেমোরি। এই যে যখন আমরা ডেটাগ্রাম নেটওয়ার্ক ইউজ করছি তখন আমাদের কি দরকার হচ্ছিল, একটা রাউটিং টেবিল দরকার হচ্ছিল না? এই যে দেখো প্রত্যেকটা ডেস্টিনেশন অ্যাড্রেসের জন্য আউটপুট পোর্ট প্রত্যেকটা রাউটারের কাছে সেভ করা থাকতো। এখন কি করতে হচ্ছে না আমাকে, এখন ওই 20 বিটের বা 16 বিটের বা যে বিটেরই হোক ওই লম্বা ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমাকে সেভ করতে হচ্ছে না, জাস্ট ছোট একটা ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বার সেভ করতে হচ্ছে। তো এখানে রাউটারের মেমোরি কম লাগছে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের ক্ষেত্রে। তারপরে কোয়ালিটি অফ সার্ভিস আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে, যেহেতু একবার নেটওয়ার্ক রিসোর্স গুলো অ্যালোকেট হয়ে যাচ্ছে, তো প্রতিবার আমাকে আলাদা আলাদা করে ডিসিশন নিতে হচ্ছে না যে আমি কোন পথে পাঠাবো, সেই কারণে ডিলেটা কম হচ্ছে। তো ধরো ডেটাগ্রাম সুইচিং আর সার্কিট সুইচিং কোনটা কোথায় ইউজ করতে পারি, যখন লার্জ চাঙ্ক অফ ডাটা আমাকে অনেক সময় ধরে পাঠাতে হবে। মনে করো একটা কোম্পানির দুইটা অফিস আছে দুই জায়গায়, একটা অফিস হচ্ছে তোমার 16 শহরে আর একটা অফিস হচ্ছে হাটহাজারিতে। তাহলে ওদের জন্য সুবিধা হবে ওরা যদি কি করে ভার্চুয়াল সার্কিট সুইচিং ইউজ করে,
কারণ ওরা ওদের যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ডেটাটা ওরা সবগুলো একই রাস্তা দিয়ে পাঠাতে পারে। আবার দেখো, যখন ক্রেডিট কার্ডের ট্রানজেকশন ইউজ হয়, তখন দেখা যায় যেহেতু এখানে সিকিউরিটি মেনটেন করার একটা ব্যাপার আছে, প্রতিটা কানেকশনের পরে হচ্ছে যে ওভারহেড গুলো, অর্থাৎ যে হেডার গুলো, সেগুলো আমাদেরকে কি করতে হবে, ক্লিয়ার করে ফেলতে হয়। তো সেক্ষেত্রে ভার্চুয়াল সার্কিট ইউজ করে তেমন একটা সুবিধা পাওয়া যায় না, সেক্ষেত্রে ডেটাগ্রাম নেটওয়ার্কই বেশি সুবিধাজনক। তারপরে আবার কি, আচ্ছা ভিপিএন এটা তো বলে ফেলেছি। এখন ভার্চুয়াল সার্কিটের সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে এটার ভালনারেবিলিটি। ওই যে যেটা বললাম, যে একটা রাউটার যদি কোনো কারণে ফেল করে, ওই রাস্তা দিয়ে আসা পুরো ট্রান্সমিশনটাই লস্ট হয়ে যাবে। সেই তুলনায় যদি আমরা ডেটাগ্রাম নেটওয়ার্ক ইউজ করি, কোনো একটা রাউটার যদি ফেলও করে, খুব একটা সমস্যা হবে না। কারণ ওই অবস্থাতেই আমি কি করতে পারি, রুট চেঞ্জ করে অন্য রুট দিয়ে বাকি ডেটাগুলো পাঠাতে পারি। তাহলে ডেটাগ্রাম আর ভার্চুয়াল সার্কিট সুইচিংটা সবার কাছে ক্লিয়ার, কোনটার সাথে কি পার্থক্য? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের তিনটা আমরা দেখে ফেললাম কি কি, সার্কিট সুইচিং, তারপরে হচ্ছে প্যাকেট সুইচিং নেটওয়ার্কের মধ্যে দুইটা ধরন, ডেটাগ্রাম নেটওয়ার্ক আর ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। আরেকটা আছে মেসেজ সুইচ নেটওয়ার্ক। মেসেজ সুইচটা খুব একটা বেশি ইউজ হয় না, এটা অনেক আগে তৈরি করা হয়েছিল, যখন আমাদের এই প্যাকেট সুইচিংটা আসে নাই, তখন মেসেজ সুইচিংটা এসেছিল। মেসেজ সুইচিংটা কেমন, মনে করো আমি তোমাদের কারো কাছে একটা পার্সেল পাঠাতে চাচ্ছি, তো আমি তার কাছে পুরো পার্সেলটা কিভাবে পাঠাতে পারি, আমি রোল নাম্বার 1 কে দিলাম। মনে করো আমি রোল নাম্বার 10 এর কাছে কোনো একটা পার্সেল পাঠাতে চাচ্ছি, তো আমি পুরো জিনিসটা প্যাকেট করে দিয়ে দিলাম রোল নাম্বার 1 এর কাছে। রোল নাম্বার 1 সেটা দিল রোল নাম্বার 2 এর কাছে, 2 দিল 3 এর কাছে, 3 দিল তারপরে 6 এর কাছে, তারপরে ফাইনালি 6 গিয়ে রোল নাম্বার 10 এর কাছে সেটা দিয়ে দিল। তাহলে এখানে কি হচ্ছে, কোনো প্যাকেট নাই, কিন্তু পুরো পার্সেলই একসাথে আসছে। পুরো পার্সেল একবার আমার বাসা থেকে রোল নাম্বার 1 এর বাসায় গেল, তারপর রোল 2 এর বাসায়, তারপর 3 এর বাসায়, তারপর ঠিক শেষে রোল 10 এর বাসায় গেল। তাহলে এটার সাথে প্যাকেট সুইচিং এর ডিফারেন্সটা কোথায় বলো তো? বা ডেটাগ্রাম সুইচিং এর ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডেটাগ্রামে তো বিভিন্ন রুট ফলো করতে পারতে পারে, এটা তো একটা রুট ফলো। এক্স্যাক্টলি, এখানে একটা রুটই ফলো করবে। আবার এখানে কি নাই, এখানে আলাদা আলাদা প্যাকেট নাই, পুরো মেসেজটাই আমি একসাথে পাঠাচ্ছি। তো এখন ম্যাম, পুরো মেসেজ, হ্যাঁ কেউ কিছু বলছিল, হ্যাঁ, কিছু বলছিলে কেউ, আমি শুনতে পারি না। আচ্ছা, কন্টিনিউ করি। তো এখানে যেটা করছিলাম, পুরো মেসেজটাই একসাথে আমরা পাঠিয়ে দিচ্ছিলাম। তো এখন ধরো আমি কারো কাছে একটা 10 কেজির বস্তা পাঠাতে চাচ্ছি। তো এই 10 কেজির বস্তাটা যদি আমি তোমাদের রোল নাম্বার 1 থেকে 5 এর মাধ্যমে, ধরো রোল নাম্বার 6 এর কাছে পাঠাবো, কি সমস্যা হতে পারে? রোল নাম্বার 1 কে তোমাদের, রোল 1 নাই? সামিম ইন্টারপ্রেট সামিম সামিম। আচ্ছা, ও কি এখন অনলাইনে ম্যাম, আছে? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আছি। হ্যাঁ, আচ্ছা আমি তুমি দশ ওয়ান কেজির বাই বস্তা নিতে পারবে? আছি। আমি রোল নাম্বার 6 এর কাছে পাঠাবো, 10 কেজির একটা বস্তা নিতে পারবে তুমি? ইয়েস ম্যাম। পারবে? আমি বলে তো পারতাম না। আচ্ছা, আচ্ছা না, রোল নাম্বার, আমি কোয়েশ্চেন বুঝি নাই। রোল নাম্বার 2 কে? টু মান্নান, নাই? আব্দুল মান্নান ম্যাম, আব্দুল মান্নান। আচ্ছা, আব্দুল মান্নান, সে কি লাইনে আছো? ম্যাম মান্নান হ্যাঁ, ম্যাম তুমি ওর 10 50 কেজির কেজি দেন। এরপর
ও 50 আচ্ছা কেজি। ঠিক আছে, ও যদি 50 কেজি পারে তাহলে আশা করি ও 10 কেজিটাও নিতে পারবে। আচ্ছা, এরপর রোল 3। জি ম্যাম আছি। 10 কেজি বস্তা তুলতে পারবে? না ম্যাম পারবো না। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এই আনসারটাই আসলে আমি চাচ্ছিলাম যে কেউ একজন বলুক 10 কেজির বস্তা আমি তুলতে পারবো না। এই যে দেখো এখানে কি হচ্ছে, মেসেজ সুইচিং এ পুরো মেসেজটাই আমি কি করছি, একজনের কাছে আরেকজন, তার কাছ থেকে আরেকজন, তার কাছ থেকে আরেকজন, এভাবে ট্রান্সফার করতে চাচ্ছি এক একটা নোড থেকে। নোড 1 থেকে নোড 2, নোড 2 থেকে 3, 3 থেকে 6, এভাবে ট্রান্সফার হচ্ছে। তো এখন প্রত্যেকটা নোডের ধারণ ক্ষমতা তো একরকম না। একটা মানুষ 10 কেজির বস্তা নিতে পারে, একটা মানুষ 50 কেজির বস্তা নিতে পারে, কিন্তু এটা যদি আমি করতে চাই প্রত্যেকটা নোডের মেমোরি সেম থাকতে হবে না? যেমন আমার মেসেজের সাইজের কিন্তু এখানে কোনো লিমিট নাই। যখন প্যাকেটাইজ হয়ে আসছিল তখন আমরা কি করতাম, মেসেজ টোটাল যে ট্রান্সমিশন সেটাকে আমরা কয়েক ভাগে ভাগ করে ফেলতাম, যাতে করে ছোট ছোট প্যাকেট প্যাকেট আকারে আমরা মেসেজটাকে পাঠাতে পারি। কিন্তু এখানে আমরা কি করছি না, এখানে আমরা ছোট ছোট প্যাকেট করছি না। তো এখন আমার এই পুরো ট্রান্সমিশন 20 জিবিও হতে পারে, 1 জিবিও হতে পারে, আবার 1 এমবিও হতে পারে। তো ধরো 1 এমবির ট্রান্সমিশন হলে এটা নোড থেকে নোড, নোড 1 থেকে 2, 2 থেকে 3 ট্রান্সমিট হয়ে গেল, ধরলাম 1 জিবিরও হয়ে গেল। এখন পরে আবার আমি যখন 20 জিবির একটা মেসেজ পাঠাবো, ধরলাম নোড 1 এর 20 জিবির মেসেজ হোল্ড করার মতো মেমোরি আছে, সে নোড 2 এর কাছে দিতে চাইবে, কিন্তু নোড 2 এর কাছে 20 জিবি হোল্ড করার মতো মেমোরি নাই। কি সমস্যা হবে বুঝতে পারছো? তখন ওই নোড 1 কে ওই প্যাকেটটা নিয়ে বসে থাকতে হবে, ওই রোল নাম্বার 1 কে তখন 10 কেজির বস্তাটা নিয়ে বসে থাকতে হবে, কারণ রোল নাম্বার 2 বলছে আমাকে 10 কেজির বস্তা দিলে তো আমি পড়ে যাবো, আমি কিভাবে ধরবো? তো ও তখন কি করবে না, ও ওটা আর একসেপ্ট করতে পারবে না। তো আমি যে রোল নাম্বার 6 এর কাছে বা 10 এর কাছে একটা 10 কেজির বস্তা পাঠাতে চাচ্ছিলাম, সেই বস্তাটা ও কখনো পাবে? সেই বস্তাটা ও আর পেলো না, সেই মেসেজটা ও আর পাচ্ছে না। তো মেসেজ সুইচিং এর একটা লিমিটেশন হচ্ছে কি, যেহেতু এখানে মেসেজ সাইজের কোনো লিমিট নাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, কেউ কিছু বলছিলে? আচ্ছা কেউ একটু মাইকটা অফ করো, আমি না শুনতে পাচ্ছি না। অধ্যাপক হাবিবুল রহমান আনসারী সাহেব বেঁচে আছেন? অধ্যাপক হাবিবুল রহমান আনসারী, মোর্শেদা খাতুন। কারটা থেকে সাউন্ড হচ্ছে, তোমরা ম্যাম বুঝতে পারছো? রাতুলেরটা মনে হয় রাতুলের মাইক্রোফোন। দিশা দিশা রাসুলের, আচ্ছা আমি দেখি রাসুল। আমারটা না, রুবাইয়ের এতক্ষণ রাশিদ, ধরে রুবাইয়ের রাশিদ ম্যাম। দুইটা ছিল। আমি তো আপনার সাথে কথা বলতেছি, আমার তো এই সমস্যা নেই। রাতুল বলছে রাতুলের সমস্যা নাই। দিশা, তুমি লাইনে আছো? এই বছর হালকা ইউনিভার্সিটি বেশি। দিশাকে মিউট করি। হুম, টি শার্টটাতে সমস্যা হচ্ছিল। তো এখন মেসেজ সুইচিং এর স্টেপ গুলা তাহলে কি কি? প্রথমে ও মধ্যবর্তী যে নোড গুলা, যে একটা নোড থেকে আরেকটা নোডে আমি যখন মেসেজ পাঠাবো, মধ্যবর্তী প্রত্যেকটা নোডকে কি করতে হবে, ওই মেসেজটা নিয়ে প্রথমে স্টোর করতে হবে, তারপর পরবর্তী নোডের কাছে ফরওয়ার্ড করে তারপর ডেলিভারি দিতে হবে। কিন্তু এটার কি সমস্যা সেটা তো আমরা দেখেছি। তো এটা কোথায় ইউজ হয়? সাধারণত এখন মেসেজ সুইচিংটা তেমন কোথাও ইউজ হয় না, তবে আমরা যে ইলেকট্রনিক মেইল সিস্টেম গুলো ইউজ করি, ওই ইলেকট্রনিক মেইলের ডেলিভারি প্রসেসটা মেসেজ সুইচিং এর উপরে বেস করে তৈরি হয়েছে। আচ্ছা, তো এটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা পসিবল না, কারণ যদি আমি মনে করো কোনো স্ট্রিমিং ভিডিও দেখছি, সেক্ষেত্রে কিন্তু মেসেজ এরকম দীর্ঘ সময় স্টোর করে রাখলে আমি দেখা যাবে ভিডিওটা দেখতেই পারলাম না। তো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা সুবিধাজনক না। আর এটার জন্য খুব বেশি স্টোরেজের দরকার হবে, এই স্টোরেজ ক্যাপাসিটিও প্রত্যেকটা নোডের কাছে থাকতে
পারে না। এটার রেফারেন্স গুলো দেওয়া হয়েছে, সাথে একটা ওয়েবসাইট থেকেও কিছু ইনফরমেশন নেওয়া হয়েছে, সেটা তোমরা দেখে নিও। আচ্ছা, এখন আরেকটা জিনিসের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা সার্কিট সুইচিংটা দেখেছিলাম কোন লেয়ারে হচ্ছিল, মনে আছে? জি ম্যাম, ফিজিক্যাল লেয়ারে। রাইট, ফিজিক্যাল লেয়ারে। ফিজিক্যাল তারপর লেয়ার ম্যাম। ডেটাগ্রাম সুইচিং, রাউটিং, সেটা কোন নেটওয়ার্ক লেয়ারে লেয়ার। ছিল? নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে। এখন ভার্চুয়াল সার্কিট সুইচিংটা কেউ গেস করতে পারো কোন লেয়ারে হয়? ডাটা লিংক লেয়ার। এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। একটা হচ্ছে এটার কিছু মিল কার সাথে? সার্কিট সুইচিং এর সাথে। আর ডাটা কিছু মিল গ্রামের সাথে। ডাটাগ্রামের সাথে। তো একটা সার্কিট সুইচিং ছিল লেয়ার 1 বা ফিজিক্যাল লেয়ার, তারপর ডেটাগ্রাম ছিল লেয়ার 3 বা নেটওয়ার্ক লেয়ার। তো 1 লেয়ার আর 3 লেয়ারের মাঝামাঝি যে, সে হবে কি দুইটার মাঝামাঝি? ডেটা লিংক লেয়ার। তো এখন তোমরা দেখবে যে বইগুলাতে বলা হচ্ছে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কটা লেয়ার 2 তে ইমপ্লিমেন্ট করা হয় বা ডেটা লিংক লেয়ার, কিন্তু অনলাইনে আমরা অনেক জায়গায় সার্চ করতে পারলে আবার দেখবে যে এখানে কেউ বলবে লেয়ার 2, কেউ বলবে লেয়ার 3, আবার কোথাও কোথাও দেখবে ট্রান্সপোর্ট লেয়ারও বলা আছে। তো আপাতত যেটা মোস্ট প্রিভ্যালেন্ট সেটা হচ্ছে ডেটা লিংক লেয়ার, তোমরা ডেটা লিংক লেয়ারটা বলবে। তো আজকের ক্লাসটা একটু কি করি, রিভাইজ করে আসি। সেটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে কিভাবে সুইচিংটা হয়। ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কটা হচ্ছে কিছুটা ও সার্কিট সুইচিং এর মতো, আবার কিছুটা ডেটাগ্রাম সুইচিং এর মতো। এখানে কি হয়, যখনই কোনো একটা সুইচে কোনো একটা ট্রান্সমিশনের জন্য নতুন প্যাকেট আসে, তখন ও কি করে, সেটাকে একটা ও কানেকশন নাম্বার অ্যাসাইন করে। কানেকশন নাম্বার অ্যাসাইন হয়ে যাওয়ার পরে ওই ট্রান্সমিশনের যতগুলো প্যাকেট আসছে সবগুলো প্যাকেট একটা নির্দিষ্ট রুট ফলো করে, মানে প্যাকেট 1 থেকে 4 সবাই কি করবে, একই পথ দিয়ে যাবে, যেটা কিনা কার সাথে মিল? সার্কিট সুইচিং। আবার আবার কি কথা বলে, আবার ডেটাগ্রামের সাথে ওর মিলটা কেমন? সার্কিট সুইচিং এ একটা সার্টেন পথ যখন একটা ট্রান্সমিশনের জন্য ইউজ হচ্ছিল, তখন ওই পথটা অন্য কেউ ট্রান্সমিশনের জন্য ইউজ করতে পারতো না। কিন্তু এখানে কি হবে, একই ট্রান্সমিশন পথ একাধিক ট্রান্সমিশন বা একাধিক ইউজারের জন্য ইউজ হতে পারে। তো এখানে কি করতে হয়, আগে যেখানে প্রত্যেকটা রাউটারের কাছে ডেস্টিনেশন অ্যাড্রেস আর করেসপন্ডিং পোর্ট নাম্বারটা সেভ থাকতে হতো, এখানে পুরো ডেস্টিনেশন অ্যাড্রেস সেভ করার কোনো দরকার নাই। এখানে শুধুমাত্র ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফাইং নাম্বার অর্থাৎ কানেকশন নাম্বারটা সেভ করে রাখতে হয় রাউটারের ক্ষেত্রে। এখানে একটা নতুন প্যাকেট আসার পরে প্রত্যেকটা রাউটারকে কি করতে হয় না, প্রতিবার নতুন করে রাউটিং ডিসিশন নিতে হয় না। প্রথমবার যে রাউটিং ডিসিশন নিয়েছিল সেটার উপরে বেস করে ও প্রতিটা প্যাকেটকে, যারা কিনা সেম সেন্ডার থেকে সেম রিসিভারের কাছে যাবে, প্রতিটা প্যাকেটকে ওরা একই রাস্তা দিয়ে পাঠিয়ে দেয়। তো যখন কোনো একটা অর্গানাইজেশনের দুইটা অফিস দুই জায়গায় থাকে, যারা কিনা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত, তাদের ক্ষেত্রে এই ভার্চুয়াল সার্কিট সুইচিংটা উপকারী, কারণ লার্জ চাঙ্ক অফ ডাটা একই জায়গা থেকে একই জায়গায় পাঠাতে হচ্ছে। কিন্তু যখন আমি স্মল অ্যামাউন্ট অফ ডাটা পাঠাবো, তখন সেটার জন্য ভার্চুয়াল সার্কিটটা খুব বেশি এফিসিয়েন্ট না, তখন আমরা ডেটাগ্রাম ডেলিভারি ইউজ করতে পারি বা ডেটাগ্রাম নেটওয়ার্ক ইউজ করতে পারি। ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কের সুবিধা হচ্ছে কি, এখানে প্রতিটা রাউটারে ওয়েটিং টাইম নাই। এখানে সেট আপ ফেজ আছে, ট্রান্সমিশন ফেজ আছে, টিয়ার ডাউন ফেজ আছে, কিন্তু ট্রান্সমিশনের মাঝখানে কি ওয়েটিং টাইম নাই। যেহেতু আমাকে প্রত্যেকটা রাউটারে আলাদা করে ডিসিশন নিতে হচ্ছে না যে এরপরে আমি কোন পথে যাব, আমি আগে থেকেই জানি কোন পথে যেতে হবে, তাই এখানে ওয়েটিং টাইমটা নেই বলে ডিলেটা কিছুটা কমে আসে। তারপর ভার্চুয়াল সার্কিট সুইচিং এ যদি কোনো একটা রাউটার পথে ফেল করে, তাহলে পুরো ট্রান্সমিশনের বাকি অংশটা কি করতে হবে, আমাকে হারিয়ে ফেলতে হবে। কিন্তু ডেটাগ্রাম নেটওয়ার্কে এই সমস্যাটা হবে না। একটা রাউটার যদি ফেইলও করে, মনে করো দুইটা প্যাকেট আসার পরে রাউটার ফেল করলো, ডেটাগ্রাম নেটওয়ার্কে কি করবে, তখন বাকি যে 4টা প্যাকেট আছে বা 3টা প্যাকেট, যে কয়টাই প্যাকেট থাকুক, তারা ওই রাউটারটা বাদ দিয়ে অন্য আরেকটা রুট ফলো করে সেদিক দিয়ে আসতে পারে। তারপরে ধরো ভার্চুয়াল সার্কিট সুইচিং এ কি হয়, মনে করো রুট আসা, কোন একটা রাউটার ফেল করলো, মনে করো 4 নাম্বার রাউটারটা ফেল করলো, তাহলে 4 নাম্বার রাউটার
এর আগের যে ইমিডিয়েট রাউটারটা আছে সেই ইমিডিয়েট রাউটারটা থেকে ও কি করে ওই যতটুকু পর্যন্ত ট্রান্সমিশন আছে শুধুমাত্র যারা লস্ট শুধুমাত্র তাদেরকেই আবার পাঠালে হয়ে যাচ্ছে, পুরোটাকে আবার কি করতে হবে না, সেন্ড করতে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আগে বলা হয় নাই সেটা হচ্ছে আমরা জানি যে ডেটাগ্রাম সুইচিং এ কি হয়, এক একটা রাউটার এক এক রাস্তা দিয়ে এক একটা প্যাকেটকে পাঠাতে পারে। তো প্যাকেট গুলোর কোনোটা আগে আসতে পারে আবার কোনোটা পরে আসতে পারে। তো ভার্চুয়াল সার্কিট সুইচিং এ যেহেতু সবগুলা প্যাকেট একই রাস্তা দিয়ে আসছে, তো মাঝখানে যদি কোনো সমস্যা না হয় তাহলে এটা কি সেম সিরিয়ালে আসবে, প্রথমে প্যাকেট ওয়ান আসবে, তারপর প্যাকেট টু থ্রি ফোর এভাবে আসবে। যদি মাঝখানে কোনো সমস্যা না হয়, যদি মাঝখানে সমস্যা হয় তখন হয়তো হ্যাঁ আমাকে আবার সিরিয়ালটা অ্যাডজাস্ট করতে হবে, কেউ আগে আসবে কেউ পরে আসবে, কিন্তু আদারওয়াইজ ভার্চুয়াল সার্কিট সুইচিং এ সবগুলো প্যাকেট সেম সিরিয়ালে আসার পসিবিলিটি বেশি। আর এই তিনোটার বাইরে আরেকটা সুইচিং টেকনিক যেটা প্যাকেট সুইচিং এর আগে তৈরি করা হয়েছিল সেটা ছিল মেসেজ সুইচিং, যেখানে একটা নোড থেকে আরেকটা নোডে মেসেজ পাঠানোর সময় আমরা নোড টু নোড মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট নোড পার করে পুরো মেসেজটা যেত। এখানে কোনো প্যাকেটাইজেশনের কথা ছিল না, পুরো ট্রান্সমিশনটাই প্রত্যেকটা নোডে স্টোর এন্ড ফরওয়ার্ড আবার স্টোর এন্ড ফরওয়ার্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। সেখানে সমস্যা কি ছিল, সমস্যা ছিল যে অনেক বেশি মেমোরি দরকার হচ্ছিল, আর কোনো একটা মাঝখানে মধ্যবর্তী নোডে যদি যথেষ্ট মেমোরি না থাকে তাহলে মেসেজটা তার আগের নোডে এসে আটকে থাকবে, সেটা আর কখনোই ডেলিভার হবে না। এই সমস্যাটা মেসেজ সুইচিং এর ছিল। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা কুইজটা অ্যাটেন্ড করো। আসসালামু আলাইকুম। আসসালাম।